শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানি আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য, তোমাকে রুম্মান কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তুমি যখনই শল জড়াও তখনই মনে হয় যে শীত চলে এসেছে। আসলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, কি বলো? একদম। আমার যদি একটু ঠান্ডা লেগেছেও, তো সবকিছু মিলিয়ে এখন ঠান্ডার এই প্রভাবটা আসলে টের পাচ্ছি। বাহ, তো তোমাকে আজকে আমি কিছুটা উষ্ণ করে দেব, কারণ আজকে এখানে এমন একজন অতিথি আছেন যার কাছ থেকে তার জীবনের গল্প তো আমরা শুনবো, পাশাপাশি আমি শুনেছি তিনি নাকি কিছু খাবারও তৈরি করে এনেছেন। আজকে তো তাহলে তোমার জন্য একটা বিশেষ দিন এবং খুশির দিন, কারণ আমরা দুজনেই খেতে পছন্দ করি। উই আর ফুডি। একদম। চলো জানিয়ে দিই কে আছে। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন একজন মাস্টার শেফ, তার নাম এটিএম আহমেদ হোসেন। চলো শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা তো খুবই ভালো আছি, যেহেতু আমরা ফুডি এবং আপনি এসেছিলেন আমাদের মাঝে। তবে টাকা কোথায়? কিসের টাকা? আপনার নাম এটিএম, টাকা থাকবে না? আচ্ছা, সাথেই আছে। আপনার তো মনে হয় এই মজাটা মনে হয় অনেকেই নেয়, পরিবারের মানুষ বা আরো পরিচিত যারা আছেন, যে এটিএম নিয়ে টাকা নিয়ে। আসলেও আমার একই ছেলের কাছে সে মনে করে আমি এটিএম মেশিন। আপনাকে কেউ, আমাদের একজন শ্রদ্ধ অভিনেতা ছিলেন এটিএম শামসুজ্জামান, তার নামের সাথে কেউ মিলিয়ে কিছু মজা করে না? আমার অত্যন্ত প্রিয় অভিনেতা, এবং আমি জানি না কিভাবে আমার এটিএম এর অ্যাব্রিভিয়েশন যদি বলি আবু তাহের মোহাম্মদ। আচ্ছা। বাট এটিএম শামসুজ্জামান স্যারের এটিএম এর অর্থ আমার এখনো জানা হয়নি। আচ্ছা। বাট উনি আমার অত্যন্ত প্রিয়, আমার না শুধু, উনি সারা দেশের আমাদের বাঙালি জাতির প্রিয় অভিনেতা। জি, গত 24 অক্টোবর আপনার জন্মদিন ছিল, কোথায় কেটেছে? আমার এবারের জন্মদিনটা কেটেছে দেশের বাইরে, আমার ছোট মেয়ের বাড়িতে, আমেরিকাতে, ইউএসএতে। জি। আচ্ছা, কেমন কাটলো? ও অসাধারণ, খুব ভালো কেটেছে, যে অনেকদিন পর যাওয়া হয়েছে ইউএসএতে। আমি লাস্ট গিয়েছি 97-এ। আচ্ছা। তারপরে এই প্রথম আমার মেয়ে যেহেতু থাকে ওখানে, লম্বা সময় পর গিয়েছি। বাহ, খুব ভালো কেটেছে ইউএসএতে। ট্রাভেলটা প্রায় 1.5 মাস ছিলাম, বিভিন্ন স্টেটে ঘুরেছি, খুব মজা করেছি। বর্তমান থেকে এখন আপনাকে একদম অতীতে নিয়ে যাই, কি বলো লাবণ্য? একেবারে তাই। আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আজকে আপনাকে একদম অতীতে ফিরিয়ে নিয়ে যাব, সেই ছোটবেলায় আপনার জন্ম, বেড়ে ওঠা, সেই গল্পগুলো একটু শুনবো। এই রাঙা সকালের অনুষ্ঠানের প্রথমে যে একটা দৃশ্য দেখানো হয়, আমার জন্ম বেড়ে ওঠা কিন্তু ঠিক ওই পরিবেশেই। আচ্ছা। আমি গ্রামের ছেলে। আমি আমার জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলাতে, এবং শ্রীপুর থানা প্রপারে আমার বাড়ি, এবং এটা এত সুন্দর একটা জায়গা, বহমান নদীর পাড়ে আমার বাড়ি। আবার আমার যে স্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, এমনকি প্রথম কলেজ আমার শ্রীপুরেই। আচ্ছা। সো আমার জীবনের প্রথম 20টা বছর কেটেছে আমার এলাকাতে, আমার জন্মস্থানে। আপনার জন্ম 50-এর দশকে। 50-এর দশকে। তো সেই সময় আপনি গ্রামকে কিভাবে দেখেছেন, এবং এখনো নিশ্চয় যাওয়া হয়, অনেক পরিবর্তন হয়েছে, তো সেই সময়ের কথা একটু শুনে। বোধ হবার পর গ্রামকে কিরকম দেখেছেন? সত্য কথা বলতে, আমি গ্রামে যেভাবে দেখেছি, যে গ্রামে বড় হয়েছি, এখন সেই গ্রাম আধা শহর হয়ে গিয়েছে। আমি যখন যাই, আমি যখন স্কুলে যেতাম, নদীর ধারে রাস্তায় দুপাশে ঝোড়ঝাপ ছিল, গাছপালা ছিল। আমি দেখতাম ভ্রমর পাখির ফুলের উপর বসতো। আমরা ছোটবেলায় ওই সময় ভ্রমরগুলো ধরতাম, ম্যাচ বক্সের মধ্যে ধরে ওটা আটকাতাম, আটকে গুনগুন আমরা বলতাম যে দেখো, আর বন্ধুকে বলতাম দেখো, আর এই ট্রানজিস্টার শুনবা, তখন তো রেডিও মানে ট্রানজিস্টার, গুনগুন, ওই এই খেলাগুলো করতাম। তারপর কি গান করতেন? গুন 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 গান গাহিয়া নীল ভ্রমর আছে। গান করতাম বলতে, আমি আপনি গান খুব পছন্দ করতেন, সেটা আমরা জানি। বেশি শুনতাম, গাইবার চেয়ে শুনতাম বেশি। স্যার, আমি শুনেছি আপনি অভিনয় করতেন। আমি অভিনয় ওইভাবে করার সুযোগ হয়নি, তবে স্কুল জীবনে কোনো একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাকে একটা কৌতুক অভিনয় করতে বলা হয়েছিল, ছোট্ট একটা গল্প দিয়ে। আমার অভিনয়, ছাত্র জীবনের অভিনয় ওইটি। তারপরে চেষ্টা করেছি, হয়নি, কারণ আমার বন্ধুরা যখন
আমার এলাকায় কোনো অকেশনে নাটক পরিবেশন করতো, আমাকে সেই রিহার্সেল ওরা নিয়েও গিয়েছে। বাট একটা মজার কথা মনে আছে, অভিনয় আমাদের হয়নি এর জন্যে যে কোনো একটা ডায়ালগ বলতে গিয়ে আমার হাত সামনে চলে আসে। ডিরেক্টর যিনি ছিলেন, তোমার হাতটা আগে বেশ সামলাও। যাই অভিনয় আমার করা হয়নি তারপরে আর। শীতের কথা হচ্ছিল আজকে আমাদের শুরুতে, আমরা শীত নিয়ে খুব রোমান্টিক হয়ে যাই আসলে। তো আপনি গ্রামে নিশ্চয়ই শীত উদযাপন করেছেন এবং সেই সময় শীতকে নিশ্চয়ই মিস করেন এবং পরিবারের সাথে এবং পিঠাপুলি খাওয়া, একটু শুনি বিস্তারিত। আমার নানা বাড়ি যশোরে এবং যশোর শীতের মানে রস, গুড়, খেজুরের রস বিখ্যাত। এবং নানা বাড়ি মাঠে অনেকগুলো খেজুর বাগান ছিল। আচ্ছা। এবং প্রতিদিনই কোনো কোনো বাগান থেকে রস সংগ্রহ করতো। গাছ, আমরা গাছি বলতাম, যারা গাছ কাটে তারা গাছি। তো গাছিকে দায়িত্ব দেওয়া ছিল, সে গাছ কেটে রস অর্ধেক সে নিত, অর্ধেক আমাদের দিয়ে যেত। আচ্ছা। কিন্তু রস তো দিয়ে যেত, আর বাড়িতে আসতে আসতে 8টা-9টা বেজে যেত, সমস্ত রস কালেক্ট করে আসতো। তার আগেই মাকে বলতাম, মা আমরা ভোরে রস খাবো। তো ঠিক আছে চলে যা। আমরা মনে আছে, আমার ছোট্ট সমবয়সী মামা ছিল একটা, গ্রামে খালাতো ভাই ছিল একটা, আর আমি। আমার অন্য ভাইলে যেত না। আমরা 3জন খুব ভোরে কুয়াশার মধ্যে চলে যেতাম সূর্য ওঠার আগে। আজকে কোন মাঠে রস সংগ্রহ করবে আমরা জানতাম, খবর পেতাম। সেখানে গিয়ে আমার মনে আছে পাটকাঠির একটা পাইপ তৈরি করতাম, পাটকাঠি পরিষ্কার করে ওয়াশ করে। তো ওই গাছি আঙ্কেল আমাদের জন্য প্রায় আধা ভাড়, আমরা মাটির যে ভাড়, আধা ভাড় আমাদের দিয়ে দিত। আমরা 3জন 3টা পাটকাঠির পাইপ ঢুকিয়ে দিয়ে 3জন একসাথে রস খেতাম। এই গল্প এখন আমাদের রস আমরা খাই, এখনো খাই, রস পেলে খাই। ঢাকা শহরে রস পাই, গাজীপুর এলাকা থেকে আসে মাঝে মাঝে, কিন্তু আসল রস পাই না। বাট এইভাবে রস খাওয়ার যে মজা বা এইভাবে রস খেতে খাওয়া যায়। আমরা ছোটবেলা গল্পের বইয়ে যে গল্পগুলো পড়তাম, আপনার গল্প আর ওইগুলো একদম একই। তো সেগুলো আসলে কমে গেছে, পরিবর্তন হয়েছে, কিন্তু মধুর স্মৃতিগুলো থেকেই যাবে। একটু পরিবারের গল্প শুনতে চাই স্যার, শুনবো একটু। তার আগে রুম্মান, তুমি কি একটু স্যারের সম্পর্কে জানাবে কিনা? অবশ্যই, আমি অনেক তথ্য জানি, জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আমাদের আজকের অতিথি এটিএম আহমেদ হোসেন। 4 দশকের বেশি সময় ধরে রন্ধন শিল্পে কাজ করে তিনি নিজের একটি আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। 1981 সালে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ওয়েটার হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে তিনি একজন মাস্টার শেফ, বিশিষ্ট কুলিনারি শিক্ষক এবং পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। এই সময় তিনি নিজের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটে দক্ষ শেফ তৈরির কাজ করছেন। এছাড়া খলিল কুলিনারি আর্ট সেন্টারে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে ফুড অ্যান্ড বেভারেজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 80-র দশকের মাঝামাঝি সময় থেকে দেশ বিদেশের অনেক নামকরা হোটেলে কাজ করবার সুযোগ মিলেছে তার। যেমন সৌদি আরবের রিয়াদের হোটেল আল খোজামা, রিয়াদ ম্যারিয়টে কাজ করেছেন। 1996 সালে দেশের একমাত্র বিমান সংস্থা বিমান ফ্লাইট ক্যাটারিং কোম্পানির এক্সিকিউটিভ শেফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2003 থেকে 4 সালে ঢাকার হোটেল সারিনা, 2004 থেকে 6 সালে আমেরিকান রিক্রিয়েশন অ্যাসোসিয়েশন, 2006 থেকে 10 সালে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, 2010 থেকে 13 সালে কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। এছাড়াও সোলাম এবং বাংলাদেশ নৌবাহিনী দ্বারা পরিচালিত বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য একজন সার্টিফাইড প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বিমান ফ্লাইট ক্যাটারিং ট্রেনিং ইনস্টিটিউটে খণ্ডকালীন প্রশিক্ষক এবং রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটে একজন সিনিয়র ফ্যাকাল্টি সদস্য হিসেবে কর্মরত ছিলেন। চলুন তার কাছে আবার ফিরি। অনেক দায়িত্ব পালন করেছেন, এত কথা কিভাবে বলবো 1 ঘন্টায়? আমার কথা 1 ঘন্টা না, আমার মনে হয় যদি আমরা কয়েকটা পর্ব আকারে প্রচার করি তাহলেও শেষ হবে না। তো আমরা তাড়াতাড়ি আমরা গল্পে ঢুকে যাই। আমার তো ছোটবেলায় কি ভেবেছিলেন, বড় হয়ে কি হবেন? অনেকেই বলে যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আমার এই ধরনের কোনো প্ল্যান বা আশা ছিল না, কারণ আমি লেখাপড়ায় আমার অন্যান্য ভাইদের মতো স্টুডিয়াস ছিলাম না। তারা যেমন অত্যন্ত মেধাবী এবং পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহী ছিল, এবং শুধু তাই না, বাবা ছিলেন শিক্ষক। তো বাবার কঠোর শাসনে তারা অত্যন্ত
ভালো রেজাল্ট করতো। আচ্ছা। কিন্তু আমার বেলায় একটু অন্যরকম ছিল, আমার প্রতি শাসন একটু কমই ছিল, কারণ আমি খুব কম পড়াশোনা করে অ্যাভারেজ রেজাল্ট করতাম। আমার ফার্স্ট সেকেন্ড কখনো হয়নি, আমার রেজাল্ট ছিল 4-5-এর মধ্যে। তো আমি কখনো ওইভাবে চিন্তা করিনি যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব। আমার মনে হয় বড় জোর শিক্ষক হতে পারলেই আমি খুশি, এরকম একটা প্ল্যান ছিল। আচ্ছা, বাবা যেহেতু শিক্ষক ছিলেন, বাবা তো সব সন্তান নিয়ে আসলে স্বপ্ন দেখেন, আপনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখতেন না আপনার বাবা এবং মা? আমার বাবা চিন্তা করতেন যে আমি বোধহয় শিক্ষক হব, এরকম আশা ছিল। আচ্ছা, এখন কিন্তু মোটামুটি সেই জায়গায় চলে এসেছেন, যেহেতু অধ্যক্ষ হিসেবে অনেক জায়গায় কাজ করছেন অনেক দিন ধরে, এবং সেই স্বপ্ন আপনি পূরণ করেছেন। তো একটু পরিবারে আসলে ভাই বোনের কথা শুনতে চাই। আপনারা 7 ভাই বোন যদি ভুল না করে থাকি। 7 ভাই বোন ছিল না। বোন ছিল না, চম্পা ছিল না, চম্পা ছিল না, বাবার আফসোস ছিল একটা। এই 7 ভাইয়ের মধ্যে সম্পর্ক কেমন ছিল? এবং আপনার অবস্থান কত নম্বরে? আমার অবস্থান দ্বিতীয়। আচ্ছা। আর আমার বড় ভাই চেয়ে আমার বয়সের ডিফারেন্স 3 বছর, কিন্তু তারপরে আমার ছোটটা বয়স ডিফারেন্স অলমোস্ট 2 ইয়ার্স পরপর সব। তার মানে আপনার বড় 2 ভাই নিচের ভাইদেরকে অনেক শাসন করতেন? হ্যাঁ, তারা কঠোর শাসনে, বড় ভাইও শাসনে ছিলেন। বড় ভাই সবচেয়ে আমার পরের ভাইগুলো বেশি শাসনে ছিলেন। তারা সবাই প্রতিষ্ঠিত, এবং যারা শাসনের ফলেই তারা মানে খুব ভালো প্রতিষ্ঠা লাভ করেছে। আমার বড় ভাই ছিলেন ব্যাংকার, রিটায়ার করেছেন। আমার ছোট 2 ভাই, তার 2জন ডক্টর। আচ্ছা। তার ছোটজন শিক্ষক, সরকারি কলেজের প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছেন। তার ছোট ভাইটা বাড়িতে, সে ফ্যামিলি দেখাশোনা করতে, তার লেখাপড়া খুব একটা আগে নেই। আর সবার ছোটটা ব্যাংকার। আচ্ছা। ছোটবেলায় তো একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনার বই পড়বার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছিল, তো সেই সময় কি ধরনের বই পড়তেন? ছাত্র জীবন, স্কুল জীবনের আমি শরৎচন্দ্র পড়তাম। সেই সময় আমাদের স্কুলের লাইব্রেরি ছিল, লাইব্রেরি থেকে বসে আমরা নিয়মিত বই নিয়ে এসে আমরা পড়তাম। আচ্ছা। যদিও আমার বন্ধুরা পড়তো গোয়েন্দা কাহিনী, আমার খুব একটা আগ্রহ ছিল না গোয়েন্দা কাহিনী পড়তে। আপনার সাহিত্য এই ধরনের বিষয়ের প্রতি আগ্রহ ছিল প্রচন্ড। কোন প্রিয় উপন্যাসের কথা মনে পড়ে সেই সময় পড়েছিলেন? সেই সময় শ্রীকান্ত পড়েছি স্কুল জীবনে, আর পরবর্তীতে এসে নিমাই ভট্টাচার্য, শঙ্কর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এর অনেক বড় বিখ্যাত উপন্যাসগুলো পড়া হয়েছে। দেবদাসও নিশ্চয় পড়েছিলেন? অবশ্যই, দেবদাস একবার না কয়েকবার পড়েছি। এবং নিজেকে কি সেরকম? কড়ি দিয়ে কিনলাম পড়েছি। আচ্ছা। কড়ি দিয়ে কিনলাম আমি একটানা, মানে 2টা পর্ব, আমার মনে হয় 2 দিন লাগেনি শেষ করতে, সারা রাত পড়তাম। বাহ। সে সময় তো নিশ্চয় বিদ্যুৎ ছিল না, সারা রাত যে পড়তেন, সেখানে কি কুপি বাতি কিংবা এরকম কিছু ছিল? কুপি না, হ্যারিকেন ছিল। হ্যারিকেন ছিল। কিন্তু যে সময়টা আসলে বেড়ে উঠেছেন আপনি স্কুল জীবনে, সেই 69-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, সেই সময়ের কথা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। কোন ক্লাসে পড়তেন স্যার? আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আচ্ছা। সেই তখনই গণ অভ্যুত্থানের যে বিষয়গুলো আমাদের স্কুলে আমরা খুব সক্রিয় ছিলাম। বিশেষ করে আমার এক বন্ধু মারা গিয়েছেন, উনি জাতীয় নেতা ছিলেন, জাতীয় পর্যায়ের নেতা হয়েছিলেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ। আচ্ছা। ও মিছিলে আমি এবং রায় রমেশ আমরা 2জনই স্লোগান দিতাম। ক্লাস 9-এ থাকতে? ক্লাস 9-এ থাকতে আমরা সংগঠিত করতাম, মিছিল করেছি, সব অনেক স্মৃতি। বিশেষ করে গণ অভ্যুত্থান আমার একটা দিনের কথা মনে পড়ে, যেদিন আমরা একটা পর্যায়ে তখনকার স্বৈর শাসক আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট, পরে উনি ইয়াহিয়া খানকে ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু আমরা এতই 69-এ আইয়ুব খানের প্রতি এত ছিলাম যে আমরা একদিন সিদ্ধান্ত নিলাম, সমস্ত স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে আইয়ুব খানের ছবি ছিল। আমরা একদিন এত উত্তেজিত ছিলাম, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমরা ছবি নামিয়েছি। এবং আমার মনে আছে ইউনিয়ন পরিষদের একটা অফিসে চেয়ারম্যান ছিলেন মুসলিম লীগ সমর্থক, উনি কিছুতেই ছবিটা নামাতে দিতে চাচ্ছিলেন না, ওইখানে আমাদের বেশ বল প্রয়োগ করতে হয়েছে, আমার সেদিনের কথা মনে আছে। তারপর তো 71 এলো, এবং 71-এও আপনার বেশ ভূমিকা ছিল, আপনি মুক্তিযুদ্ধের জন্য প্রশিক্ষণও নিয়েছিলেন শুনেছি। আমি মুক্তিযুদ্ধের জন্য প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্যেই আমি ভারতে যাচ্ছিলাম। আমার গ্রামে এবং পাশের গ্রামের দুইটা গ্রামের প্রায় 30 জনকে সংগঠিত করেছি। আমি আমার এক বন্ধু, উনি অবশ্য সামগ্রী বাহিনী থেকে পালিয়ে আসছিলেন। সো আমরা 2টা গ্রুপ করে আমরা ভারতে যাচ্ছিলাম।
তো পথিমধ্যে হাইওয়ে ক্রস করতে গিয়ে আমরা পাক সেনাদের টহলে পড়ে যাই। তখন আমরা খুব কৌশলে দুজন দুজন করে পার হচ্ছিলাম। শেষে আমরা সর্বশেষে, যেহেতু আমরা লিডার ছিলাম, আমরা শেষে ছিলাম, যে শেষ পর্যায়ে খুব খবর পেলাম যে ওরা আর যাচ্ছে না, এখন থাকবে। আমরা 30 জনকে পার করে দিয়েছি, 2 জন আবার ফিরে এসেছি। ফিরে এসে আমার বন্ধু পরে চলে গিয়েছে, আমি আর যেতে পারিনি। আমার পরিবারের বাধার কারণে তারা ভয় পেয়েছে। আমার মা বলছে, না তুমি দেশে থেকে যা পারো তাই করো, তোমাকে ভারতে প্রশিক্ষণ নিতে হবে না। দেশে তখন আমি আমার এলাকায় যে মুক্তিবাহিনীর প্রতি ছিল, সংগঠন ছিল আকবর বাহিনী নামে, শ্রীপুরের প্রায় 1100 মুক্তিযোদ্ধা ছিলেন ওনার ইয়াতে, সেই ক্যাম্পের আমি তাদেরকে সহযোগিতা করতাম। আচ্ছা, বেশ সক্রিয় ছিলেন, একদম সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলাম। বাবার বক্তব্য কি ছিল? মা তো আপনাকে যেতে মানা করেছিলেন। মা মানা করেছে ছেলের জীবন ভয়ে, নিশ্চয়ই যুদ্ধে গেলে আমি মারা যেতে পারি, এটাই। বাবা প্রচন্ড সমর্থক ছিলেন, কিন্তু একই কথা। কিন্তু সেই ডিসেম্বর মাস, আপনাকে যদি সেই ডিসেম্বর মাসে ফিরিয়ে নিয়ে যায় বা কিংবা তার আগে কোনো অভিজ্ঞতা বা কোনো স্মৃতি এখনো মনে পড়ে? পরিষ্কার মনে আছে। ডিসেম্বরের কথাই শুনি, যে 16 ডিসেম্বর কি দেশ স্বাধীনের সময় কোথায় ছিলেন? স্বাধীনের মাগুরা কিন্তু 14 ডিসেম্বর স্বাধীন হয়। আচ্ছা, 16 ডিসেম্বর ঢাকা স্বাধীন হয়। আচ্ছা, আমরা মাগুরায় ওই দিন আমরা দেখছি, আমি হঠাৎ বাড়ির সামনেই ছিলাম, দেখি যে খুব নিচু দিয়ে বিমান যাচ্ছে, যুদ্ধ বিমান যাচ্ছে। তো কিছুক্ষণ কতগুলো চলে গেল, তার কিছুক্ষণ পর বোমিং এর শব্দ শুনলাম, যে বুঝলাম যে খবর পেলাম যে মাগুরা যে পাক আর্মির ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে বোমিং হয়েছে। আচ্ছা। তো কিছুক্ষণ পরেই দেখলাম যে আমার কুকুরটা একটু আগে শুয়েছিল, ও বসেছিল, কিছুক্ষণ বিমান যাওয়ার পরক্ষণ থেকে কুকুরটা পড়ে আছে। কাছে গিয়ে দেখি ও কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মারা গেছে। ওই শব্দে হার্টের মারা গেছে বুঝতে পারলাম। যাই হোক, মাগুরার খবর পেয়েই আমি তখন সাইকেল ছিল, মাগুরা বাড়ি থেকে 8 মাইল দূর, আমি সাইকেল নিয়ে ছুটে গেলাম যে মাগুরা যখন বোমিং হয়েছে নিশ্চয়ই একটা কিছু হয়েছে। তো আমরা কয়েকজন মিলে চলে গেলাম, গিয়ে দেখি যে মাগুরা যে নোমানি ময়দানের পাশে যে ক্যাম্প ছিল, ওটা তখনও ধোয়া উঠছে, ধ্বংস করে দিয়ে গেছে। এবং আমাদের বিজয় উল্লাস, আমরা বিজয় মিছিল ওই দিনই করলাম, সেই 14 ডিসেম্বর। এবং আমার মনে আছে এখনো গা শিরে ওঠে সেই স্লোগান, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। আমরা পুরা মাগুরা শহর মিছিল করেছি, বিজয় মিছিল করেছি। এবং ততক্ষণে আমাদের মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী এরা পাক সেনাদের ঢাকার দিকে তারা মুখ করছে, মাগুরা ছেড়ে ক্রস করে ঢাকার দিকে মুখ করছে। আচ্ছা, এটা রাঙা সকালের একটা উপযোগী আইটেম, আচ্ছা, ব্রেকফাস্ট আইটেম। নাম হলো বিরখা মুসলি। আচ্ছা, আমি একটু বিস্তারিত শুনতে চাই এবং একটু টেস্টও করতে চাই, তবে তার আগে আমরা একটু গল্পটা সেরে নেই। এই যে ছোটবেলায় আপনার বেড়ে উঠেছেন এবং 69-এ অংশ নিয়েছেন, 71-এ আপনি প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু যেতে পারেননি। তারপরে স্বাধীনতা পরবর্তী দিনগুলো কেমন ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে? যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে তখন দেখেছি মানুষের অত্যন্ত অভাব অনটন, দেশে একটা সদ্য স্বাধীন একটা দেশে যে কি অবস্থা হতে পারে। রাস্তাঘাটে ব্রিজ, কালভার্ট, অন্যান্য যে ব্রিজগুলো ছিল হাইওয়ের উপরে, অনেকগুলো ব্রিজ বম্বিং করে উড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা মুক্তিবাহিনী এগুলো করেছিলাম আমরা, যাতে পাক সেনারা মুভমেন্ট বাধাপ্রাপ্ত হয়। আপনাদের বাড়ির কি কোনো ক্ষতি হয়েছিল? বা আমাদের শ্রীপুরের বাড়ি হলেও আমার দাদার বাড়ি এখান থেকে 4 মাইল দূরে, গ্রাম হাজিপুর গ্রাম। আমার দাদার বাড়ি ওখানে, চাচাতো ভাই সবাই ছিলেন। আমার বড় মেজর চাচার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ, উনি ছিলেন ক্যাম্প কমান্ডার। তো উনি যেহেতু মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, সেই মুক্তিযোদ্ধা সক্রিয় সদস্য হওয়ার অপরাধে আমাদের দাদার বাড়ি পুরো সম্পূর্ণ ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর আমরা তো যখনই শ্রীপুর ক্যাম্পে, থানা ক্যাম্পে যখনই পাক বাহিনী আসতো, এসে ক্যাম্প করে থাকতো, আমরা সবাই বাড়িতে ছেড়ে পালিয়ে যেতাম। আমরা যারা, আমি, আমার বড় ভাই, আমার ছোট ভাই, শুধু তখন 6-7 দুটো ভাই পড়তো, 5 আর 7-এ দুটো ভাইকে বাড়িতে রেখে যেতাম। কিন্তু ওরা এসে একদিন আমরা যখন বাড়িতে ফিরে এসেছি, দেখি যে আমাদের বাড়ির হাঁস মুরগি যেগুলো ছিল
একটাও নেই, সব খেয়ে ফেলেছে। কি ব্যাপার? ওরা বললো যে কেউ না কোনো এক ওদের সহযোগী, আমরা রাজাকার বলি, এসে বলে দেখছে এটা মুক্তিবাহিনীর বাড়ি। যেহেতু আমি ভারতে গিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, সক্রিয় সমর্থক, তো আমাদের বাড়িটা জ্বালায়নি ঠিকই, কিন্তু আমাদের বাড়ির নারকেল ডাব সব খেয়েছে, মুরগিগুলো সব খেয়ে, এবং ওখানে আমাদের বাড়ির আমাদের কিচেনে ওরা বারবিকিউ করে খেয়েছে পাকসেনারা। স্যার, এটা তো জীবনের একটি অধ্যায়, আপনার বেশিরভাগ সময় আরেকটি অধ্যায় কেটেছে, সেটা হচ্ছে হসপিটালিটি খাতে। তো এই পেশায় যে আসবেন, এটা শুরুটা কিভাবে হয়েছিল? হসপিটালিটি পেশা এসেছি আমি 80-র দশকে, কিন্তু এর মাঝেও কিন্তু এর পরেও কিন্তু আমার আরেকটা অধ্যায় আছে, যেখানে আমি একটা আধা সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করেছি 1975 সালে, এবং তার আগেও একটা অধ্যায় আছে, সেটা আমি স্বাধীনতার পর কি করলাম। জি জি জি। স্বাধীনতার পরে আমার ছোট দুই ভাই, ইমিডিয়েট ছোট দুই ভাই, ওরা এসএসসি পাশ করলো, একজন এইচএসসিতে ভর্তি হলো, আরেকজন এইচএসসি পাশ করে ভালো রেজাল্ট করে সে মেডিকেলের সায়েন্স নেওয়ার জন্য দেশে ঢাকা চলে আসলো বড় ভাইয়ের বাসায়। আমি তখন স্বাধীনতার পরে, আমি যেহেতু সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলাম, সমর্থক ছিলাম, তার পুরস্কার হিসেবে আমি 2টো লাইসেন্স পাই। আচ্ছা। সেই সময় এই লাইসেন্সগুলা ডিলারশিপ লাইসেন্স, এবং এটা সরকারি কর্মচারীদের রেশন এবং একটা পাবলিক রেশন। তখন ধান চাল বাজার মূল্যে কিনে খাবার সামর্থ্য সাধারণ গরিব মানুষের ছিল না, তখন সরকার থেকে ন্যায্য মূল্যে, যাকে বলে অপেক্ষা অনেক কম মূল্যে রেশন আকারে দেওয়া হতো, এবং রেশন কার্ড ছিল তখন। আমরা এখন রেশন কার্ডের কথা জানিও না। প্রত্যেক পরিবারের রেশন কার্ড অনুযায়ী সে ওই স্বল্প মূল্যে চাল, তেল, চিনি এগুলো পেত, এবং সেই ব্যবসাটাই ছিল আমার। এই মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে ভূমিকা পালনের পুরস্কার হিসেবে 2টো লাইসেন্স পেয়েছিলাম। আমি স্বাধীনতার পরে সেই ব্যবসা শুরু করি। আচ্ছা, তারপরে এর পাশাপাশি আমি আরেকটা ব্যবসা শুরু করি, সেটা হলো আমাদের স্থানীয় বাজার থেকে ছোলা, মসুর, এগুলো রবি শস্য যে হতো, এগুলো আমি কিনে গুদামজাত করতাম, স্টক করতাম। কিছুদিন পরে আবার ওই পাইকার এসে, মহাজনরা বলে, আমাদের নদীর ধারেই বাড়ি, বড় বড় নৌকা এসে ওগুলা 200-300 মন যখন জমতো, তখন ওরা কিনে নিয়ে যেত পাইকারি মূল্যে, চালান করতো চাঁদপুর বা ঢাকাতে চালান করতো। এই ছিল আমার ব্যবসা, চলছিল। মানে এটাই আপনার একদম কর্মজীবনের শুরু? এটা কর্মজীবনের শুরু। আমি কর্মজীবনে শুরু করতে বাধ্য হয়েছি টু সাপোর্ট মাই ফ্যামিলি, মাই ইয়াঙ্গার ব্রাদার্স এডুকেশন। পরবর্তীতে তো আপনি চাকরি জীবনও শুরু করেছিলেন এবং ওয়েটার হিসেবে আপনি কাজ করেছেন। তার আগেও চাকরি জীবন শুরু করার আগে বললাম যে এই অবস্থাতে হঠাৎ একদিন আমার ছোট ভাই ঢাকা থেকে গিয়ে হাজির বাড়িতে বাবাকে বললো যে মেজো ভাইয়াকে ঢাকা যেতে হবে। আমি বললাম কেন? বলে বড় ভাইয়ার অফিসে একটা জবের সুযোগ হয়েছে, তো বড় ভাই ইমিডিয়েট যেতে বলছে, গেলে চাকরিটা হয়ে যাবে। তো আমার তখন রমরমা ব্যবসা, 2টা লাইসেন্স, আমি তখন বাজারে একজন মহাজন স্টাইলের ব্যবসায়ী, সবাই আমাকে সম্মান করে বিশাল শেঠ হিসেবে, যদিও বয়স কম। কিন্তু আমি তো যাব না, ছোট চাকরি, অল্প বেতনের চাকরি, আমি কিছুতেই যাব না। বাবা শিক্ষক মানুষ, অনেক বুঝালেন যে দেখো তোমার ব্যবসা আছে, ব্যবসা তুমি যখন চাইবে তখনই করতে পারবা, তো এই যে সুযোগটা হাতছাড়া কেন করবা? অনেকে তো গ্রাজুয়েশন করেও এই চাকরিটা পাচ্ছে না ঢাকাতে, মাসের পর মাস। তো তোমার যেহেতু বড় ভাই এটা ব্যবস্থা করেছে, এটা গেলেই হয়ে যাচ্ছে, তো দেখো, করে দেখো, যদি ভালো না লাগে চলে আসো। সেই 75 সালে চলে আসলাম বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের প্রধান কার্যালয়, জুনিয়র অফিসার পদে। আচ্ছা। থাকতাম বড় ভাইয়ের বাসায় আজিমপুরে, প্রতিদিন অফিসে যেতাম। তো এই যে ঢাকা আসা হলো, ঢাকার ভাত পেটে যাওয়ার পরে আর গ্রামের যাওয়ার হয়নি। হসপিটালিটি খাতে কিভাবে এলেন? হসপিটালিটি আমার কখনো এর ধরনের ইচ্ছা ছিল না, বা সুযোগ যে হবে তাও জানতাম না। কিন্তু আমি যখন পরবর্তীতে আমি মিরপুরে শিফট করি, মিরপুর থেকে আসা যাওয়া করতাম মতিঝিলে। তো 77-এর দিকে দেখি যে প্যান প্যাসিফিক সোনারগাঁ কনস্ট্রাকশন হচ্ছে, তখন একটা ওই সোনারগাঁ হোটেলের গল্প শুনতাম যে কোন সাইজের হোটেল হচ্ছে, বিশ্বমানের হোটেল, 5 স্টার হোটেল হচ্ছে, অনেক জায়গা নিয়ে, এবং এশিয়ার অন্যতম হোটেল হবে এটা জানতাম। তখন একটা স্বপ্ন কাজ করতো যে এই হোটেল যদি কাজ করতে পারতাম, কিন্তু কিভাবে হবে এটা কখনো ভাবিনি। সেটা মাথায় একটা আসতো যাতে এই হোটেলে যদি কাজের সুযোগ হতো। যাই হোক, কিছুদিন পরে দেখলাম একটা পত্রিকার বিজ্ঞাপন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটা ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে মোহাম্মদপুরে,
ওইখানে প্রশিক্ষণ দিয়ে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে চাকরি দেওয়ার সুযোগ, বিভিন্ন পদে চাকরিজীবীদের তৈরি করা হবে, ওয়েটার, কুক, হাউসকিপিং বয়, ফ্রন্ট অফিস স্টাফ। এবং তখন ওই প্রশিক্ষণ কেন্দ্রটা তৈরি করেছে প্যান প্যাসিফিক সোনারগাঁ ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে। তো আমি অ্যাপ্লাই করলাম, ভাগ্যক্রমে ইন্টারভিউতে চান্স পেয়ে গেলাম, প্রশিক্ষণের সুযোগ পেলাম। তার প্রশিক্ষণের সুযোগ পাওয়ার পরে প্রশিক্ষণের রেজাল্টও ভালো করলাম। আমরা প্রতি ব্যাচের 5-6 জনকে। কতদিনের প্রশিক্ষণ হয় স্যার ওটা ছিল? ওটা শর্ট কোর্স ছিল, ছোট প্রশিক্ষণ। আচ্ছা, শর্ট কোর্স ছিল, 1 মাসের কোর্স, কিন্তু 1 মাস ছিল ওখানে, কিন্তু তার পরবর্তী সোনারগাঁ তত্ত্বাবধানে আরো 3 মাস প্রশিক্ষণ হয়েছে। আচ্ছা, সম্পূর্ণ সোনারগাঁ ম্যানেজমেন্টের আন্ডারে। তো ওখান থেকে যারা ভালো করেছে, আমরা 40 জনের ব্যাচ থেকে 4 জন 5 জন পাস করতাম। আমাদের যারা কোয়ালিফাই করেছি 8টা ব্যাচ থেকে আমরা 40-45 জন বাছাই করে আমরা সুযোগ পেলাম পরবর্তী প্রশিক্ষণের জন্য। চাকরি না, পরবর্তী প্রশিক্ষণ আমাদেরকে নেওয়া হলো স্কাটনের এক অফিসে। সোনারগাঁর অফিস তখন স্কাটনে ছিল। আচ্ছা, তারপরে ওখানে 1 মাস প্রশিক্ষণের পরে আমাদেরকে নিয়ে আসলে হোটেলে আবার 1 মাস প্রশিক্ষণ, তারপরে চূড়ান্ত বাছাই পরীক্ষা। তো আমি আলহামদুলিল্লাহ চান্স পেয়েছিলাম ভালোভাবে। তারপরে চাকরি শুরু করলাম ওয়েটার হিসাবে, সেই সোনারগাঁয়ের চাকরি। তো তখন একটা প্রি ওপেনিং হোটেলে যা যা করতে হয়, তখন রেস্টুরেন্ট রেডি হয়নি, ফার্নিচারসটা আনপ্যাক করা ছিল, কার্টুনে ছিল। আমরা ওগুলো ঝাড়া মোছা করে পরিষ্কার করে রেস্টুরেন্ট সেট আপ করি। প্রথমে আমার মনে আছে আমাদের জাপান থেকে হেডকোয়ার্টার থেকে প্যান প্যাসিফিক হেডকোয়ার্টারের প্রায় 50 জন জাপানিজ গেস্ট স্থায়ীভাবে থাকতেন। শুধু আমাদের সার্ভিসটা প্রথম 3 মাস কিন্তু গেস্টের জন্য ওপেন করা হয়নি, শুধু আমাদের এই প্র্যাকটিস কাজ শেখার জন্যই আমরা ওই গেস্টদের সার্ভ করব, প্লাস সার্ভিসটা শিখবো, ইজি হবে গেস্টের জন্য, কারণ আমরা জীবনে হোটেল চাকরি করে দিতাম। আচ্ছা, তারপরে আর 3 মাস পর এটাকে সফট ওপেনিং ঘোষণা দেওয়া হলো। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গদের, ব্যবসায়ী এবং উচ্চ পর্যায়ের ব্যক্তিদেরকে আমন্ত্রণ করে চালু হয়ে গেল। এটি কিন্তু একটা অনন্য একটি অর্জন যে প্যান প্যাসিফিক সোনারগাঁতে একদম শুরুর সময় আপনি যুক্ত ছিলেন। অনন্য অর্জন শুধু তাই না, আমি একটা বিশাল সুযোগ বলবো, কারণ হসপিটালি ইন্ডাস্ট্রিতে চাকরি করা প্রথম হোটেলটাই প্রি ওপেনিং হোটেল, একটা ব্র্যান্ড নিউ হোটেল। এর অভিজ্ঞতা অন্যরকম, এবং এই অভিজ্ঞতাটাকে মূল্যায়ন করা হয় অন্যভাবে। আমরা পরবর্তীতে জব সিক করতে গেলে, জব কোথাও সুইচ করতে গেলে এই অভিজ্ঞতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো ভালো লেগেছে যে আপনি একদম শূন্য থেকে অনন্য হয়ে উঠেছেন, এখন আপনি একজন মাস্টার শেফ, অধ্যক্ষ, এবং আপনি শুরু করেছিলেন একদম ওয়েটার থেকে, মানে আপনি প্রতিটি ধাপে ধাপে সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠেছেন। তারপরে কি হয়েছিল সোনারগাঁতে ওয়েটার পদে কতদিন ছিলেন? সোনারগাঁ থেকে 1981 থেকে 84 পর্যন্ত আমার লাস্ট পজিশন ছিল সিনিয়র ওয়েটার, বাট আমার দায়িত্ব ছিল একটা শিফট ম্যানেজ করা। আচ্ছা, আমি ক্লোজিং শিফট ম্যানেজ করতাম কফি শপটা, ক্যাফে বাজার যখন আছে। আমার ডিউটি ছিল বিকেল 5টা থেকে রাত 2 পর্যন্ত। আচ্ছা, বেশ শেষ পর্যন্ত আমি ওইটাই দায়িত্ব পালন করেছি, মানে সর্ট অফ ইউ ক্যান সে ক্লোজিং শিফট ম্যানেজার। ওখানে আমার অনেক স্মৃতি আছে, আমি অনেক বিশিষ্ট ব্যক্তিদের সার্ভ করার সুযোগ পেতাম। যেমন তখন প্রতিদিনই 2 জন বিশিষ্ট ভদ্রলোককে পেতাম আমি, আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের, আর ওনার সম্পাদক ছিলেন রাহাত খান। ওনার 2 জন পত্রিকা শেষ করে, পত্রিকার ফাইনাল এডিট করে প্রেসে ছেড়ে দিয়ে 12টার পরে আসতেন কফি আর আইসক্রিম খেতে আমার রেস্টুরেন্টে, অলমোস্ট এভরিডে। এবং ওনার 2 জন গল্প করতেন, আমার খুব মনে আছে, রাহাত খান এবং আনোয়ার হোসেন মঞ্জু ওই রাজনীতি, দেশের অবস্থা নিয়ে গল্প আমি শুনতাম, সার্ভ করতাম। এরকম বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিগণের সার্ভ করতাম যারা লেট নাইটে আসতো। আচ্ছা আচ্ছা। তারপরে 84 সালে আমি একটা সুযোগ পাই মিডল ইস্টে যাওয়ার, হোটেল আল খোজামা, যেটা সৌদি আরবের কথা রহমান বলছিল। তো ওখানে সুইস ম্যানেজড হোটেল, মুভিন পিকের ম্যানেজমেন্টে হোটেলটা, যদিও হোটেলটা খুব বড় ছিল না, কিন্তু ওটা সার্ভিস এবং ফুডের মান হিসেবে মিডল ইস্টের বিখ্যাত হোটেল। আচ্ছা। এবং আমার যে ক্লাস ফাইন ডাইনিং রেস্তোরাঁ ছিল উইন্ডোর্স নাম, ওই উইন্ডোর্স রেস্তোরাঁটা আমি দেখেছি পর প্রতি বছরই মিডল ইস্টের বেস্ট রেস্তোরাঁ অ্যাওয়ার্ড পেত। আচ্ছা। তো আমি প্রথমে বুঝতাম না যে এই রেস্তোরাঁটা বেস্ট রেস্তোরাঁ কেন অ্যাওয়ার্ড পায়।
পরে লক্ষ্য করলাম যে আমাদের যে কিচেনের যে শেফগুলা অধিকাংশই ইউরোপিয়ান, সুইস, ফ্রেঞ্চ, জার্মান, এই 3টা দেশের শেফ কাজ করে ওখানে। আর এশিয়ান 3 থেকে 4 জন, থাইল্যান্ডের একজন, ইন্ডিয়ান একজন, আর মরক্কোন 2 জন। তো আমি ওদের কাজ দেখে, কাজের স্টাইল, ফুড সার্ভিস, আমরা প্যান প্যাসিফিকে সোনারগাঁও ফুড সার্ভিস করেছি, দেখেছি, মেনু দেখেছি, কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট। কত বছর ছিলেন ওখানে? আমি ছিলাম ওখানে 7 বছর। আচ্ছা, 7 বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে। শেষ পদবি কি ছিল আপনার সেখানে? শেষ পদবি আমি তো ছিলাম ওয়েটার, কিন্তু আমি শেফ হলাম কিভাবে, এটা একটা জানার বিষয়। হ্যাঁ, সেটাই জানতে চাই। শেষ পদবি ছিল ডেমি শেফ, কিন্তু ডেমি শেফটা, আমি তো ছিলাম ওয়েটার। ওখানে আমরা অভিনেতা হিসেবে বেশ একটা ডিফিকাল্টিস ফেস করতাম, যেটা সোনারগাঁয়ে ফেস করতাম না। ওখানে মেনুগুলো ছিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, যদিও ইংলিশে ট্রান্সলেট করা থাকতো, ইংলিশ না অ্যারাবিকে। তো আর আমাদের সহকর্মী যারা ছিলেন সার্ভিসে, আমরা বাংলাদেশি ছিলাম কয়েকজন, আর অধিকাংশই মরোকান, টিউনিশিয়ান। মরোকানদের সুবিধা হলো তারা ফ্রেঞ্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর ওরা অ্যারাবিক জানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সো ইংলিশ তো জানেই। আর কিচেনে কমিউনিকেট করতো শেফদের সাথে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, শেফরা ফ্রেঞ্চ স্পিকিং, মেনুগুলো ফ্রেঞ্চ লেখা। তো ওদের সুবিধা ছিল, ওরা শেফদের কাছ থেকে যে নতুন নতুন মেনু আসতো, স্পেশাল, উইকলি স্পেশাল, ডেলি স্পেশাল আসতো, ওরা বুঝে নিত, আর গেস্টকে আইদার ইংলিশ অথবা অ্যারাবিকে এক্সপ্লেন করতো। কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। তো আমি একবার শেফকে বললাম, ওখানে ক্রস ট্রেনিং সুযোগ ছিল, যে ইন্টার ডিপার্টমেন্টাল ট্রেনিং। আমি শেফকে জিজ্ঞাসা করলাম যে আমি কি কিচেনে কিছু কাজ শিখতে পারি। শেফ, ফ্রেঞ্চ শেফ, খুবই ভদ্র, আমি তাকে এখনো শ্রদ্ধা করি। সেই আমার এই শেফ লাইফের জন্য আমি তাকে করি, শ্রদ্ধা করি। উনি এক কথা রাজি হলেন, ইয়েস, ওয়াই নট, আমি শিখতে চাই, উনি শেখাবেন। তো আমি 3 মাসের জন্য ক্রস ট্রেনিং কিচেনে গেলাম। সেই থেকেই 3 মাস শেষে আমি যখন শেষ করব, আমি বললাম, সে আমার কাছে শেষ লাস্ট ডে, আমি তো কালকে থেকে আসবো না। তখন উনি হঠাৎ করে, উনি বুঝে নেই, উনি বুঝতে পারছে আমি ওদের কিচেনে অলরেডি ট্রান্সফার মনের সাথে নিয়ে কাজ করছি, যে আমি ওদের কিচেনেই থেকে যাব। আচ্ছা, ওনার নামটা জে রোভেলি। আচ্ছা, উনি তৎকালীন তখন প্যারিসের 10 জন বিখ্যাত শেফের একজন। আপনার গুরু? আমার গুরু। আমি তার হাতে খড়ি কিচেনের কাজ। অত্যন্ত ভদ্রলোক, খুব সফট। তো উনি বললেন যে, তুমি কিচেন পছন্দ করো না? কিচেন পছন্দ করলে কি ইজ ইট পসিবল টু ওয়ার্ক হিয়ার, আমাকে সম্ভব? বলে, তুমি চিন্তা করো, তুমি কি করবা, ইফ ইউ ওয়ান্ট, আমি দেখো কি করতে হয়। তখন সেই মুহূর্তে জব দিল না, পরের দিন এসে বললাম ইয়েস। যদিও আমি বাড়িতে আমার প্যারেন্টসদেরকে জানাইনি যে আমি এই সুযোগ পেয়েছি, করবো কি করবো। আমি জানতাম যে আমার ফাদার যেহেতু শিক্ষক, উনি যদি বলেন যে আমি বাবুর্চির কাজ করতে যাচ্ছি, তাহলে উনি নিশ্চয়ই মত দিবেন না। তো আমি শেফকে বললাম ইয়েস, আমি জানাজি। সেই থেকে শুরু হয়ে গেল, আমাকে অফিসিয়ালি ট্রান্সফার করে দিল শেফ হিসাবে, অ্যাসিস্ট্যান্ট কুক হিসেবে। আচ্ছা, সেই থেকে শুরু। এরপরে রিয়াদে আপনি ম্যারিয়টে কাজ করেছেন এরপরে। কিন্তু আমি এই শেফ হিসেবে কাজটা পছন্দ করার একটা কারণ আমি যুক্তি দেই, সেটা হলো যে আমি ওখানে দেখলাম যে শেফরা, ইউরোপিয়ান শেফরা কি দাপটের সাথে কাজ করে। তাদের সুযোগ সুবিধা আমাদের চেয়ে অনেক বেশি। আমরা বছরে একবার ছুটি পাই, ওরা বছরে 3 বার ছুটি পায়, প্রতি 4 মাস পর ছুটি পায় ওরা। আর আমি ওখানে প্রথমে গিয়ে দেখলাম যে এই যে হোটেলের জেনারেল ম্যানেজার এবং এক্সিকিউটিভ শেফ, এই যে ফ্রেঞ্চ শেফ, এদের অ্যাকোমোডেশন এবং সুযোগ সুবিধা একটু ডিফারেন্ট। ওইখানে হোটেলের পাশেই 2টা বাংলো আছে, উইথ ইন্ডিভিজুয়াল সুইমিং পুল সহ। ওর একটা বাংলোতে জেনারেল ম্যানেজার থাকে ফ্যামিলি নিয়ে, আর একটাতে থাকে শেফ। আর শেফের সমমর্যাদার যে অন্যান্য ডিরেক্টরগুলো আছেন, F&B ডিরেক্টর, ফিনান্স ডিরেক্টর, HR ডিরেক্টর, সবার জন্য একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া, কিন্তু শেফের জন্য এবং জেনারেল ম্যানেজারের জন্য বাংলো নেওয়া। তো আমি তখন চিন্তা, শেফদের এত সুযোগ সুবিধা এবং বেতনও জেনারেল ম্যানেজারের সাথে কম না, বরং সমান হতো, আমি যতদূর জেনেছি। সো এইগুলো দেখেই আমাকে অনুপ্রাণিত করেছে যে আমি শেফের কাজটা পছন্দ করার পেছনে। এবং আমাদের পছন্দ হচ্ছে কি ফুড, এবং বারবার আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি কারণ আমার সামনে রয়েছে ফুড। আমরা কি এই খাবারটি নিয়ে একটু কথা বলতে পারি? শিওর। আপনি কি নাম বলছিলেন যেন? এটা বিরখা মুসলি, এক্স্যাক্টলি প্রনাউন্সিয়েশন করতে গেলে এটা ফ্রেঞ্চ টার্ম, বিরখা মুসলি।
আমরা মুজলি বলি সংক্ষেপে। আচ্ছা, মুজলি এটা কি ফ্রেঞ্চ খাবার? ফ্রেঞ্চ ইউরোপিয়ান ব্রেকফাস্ট। আচ্ছা, এটির রেসিপিটা একটু যদি বলতে। এটা রেসিপি হলো যে মুজলি, ওটস, আচ্ছা, ইয়োগার্ট, ক্রিম and dry fruits and fresh fruits mix বাহ, and honey. হানি অর সুগার ইজিলি আসলে এটা তৈরি করা যাবে। একটু মিক্স করে দিবেন প্লিজ, ওয়াই নট? যদি টেস্ট করতাম। লাবণা তুমি খাবে? আমার তো হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট যেহেতু আসলে এটা অত্যন্ত হেলদি করা যেতে পারে। এর ব্রেকফাস্ট শুধু এটা যে কোনো সময় আসলে হ্যাঁ, আফটারনুনে খেতে পারে। যদি কেউ হেভি ডিনার না করতে চায় এই ধরনের ডিনার করে নিতে পারে। আমরা একটা সুন্দর কাপে বোধহয় খেলে আর ভালো হতো। ইনশাআল্লাহ খাবো। এটা একটু থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আগে দিলাম এবং থ্যাংক ইউ স্যার। যদি এখানে হানি ইউজ করিনি, হানি দিলে আরো ভালো। সুগার দেওয়া আছে, অনেক হেলদি, টু হেলদি, খুব ভালো। আমার মনে হয় যারা খুব আসলে সকালবেলা অফিসে যাবার বা কাজে যাবার তাড়াহুড়া থাকে, খুব তাড়াতাড়ি এটা বানিয়ে খেতে পারবে। এটা খেতে পারবে। আবার যদি কেউ সময় না থাকে, খাবার সময় না থাকে, প্যাক করে বক্স করে নিয়ে যেতে পারবে, লাঞ্চ হিসেবে চালিয়ে দিতে পারে। টেবিলে রোমান চমৎকার একটি খাবার রয়েছে, যেটি দেখে আমাদের আসলে লোভ একটু সামলাতে হবে, কিন্তু আমরা গল্প সারি তারপর আবার একটু দেখে না যে অ্যারোমা আসছে। একদম খুব চমৎকার। আমার মনে হয় দর্শকরা এটা নিতে পারছে না, আমরাই পাচ্ছি। স্যার, সেই গল্পে একটু ফিরতে চাই, যে শেফ হয়ে যাওয়া, পরিবারকে না জানিয়ে মোটামুটি কাজ শুরু করে দিয়েছেন, তারপর থেকে অভিজ্ঞতা এবং আপনার দেশে ফেরা সবকিছু মিলিয়ে শুনি আপনার কাছে। আমি আল খুজামা হোটেলে, ওখানে গার্ডেন বারবিকিউ রেস্টুরেন্ট ছিল একটা, তো সপ্তাহে 2 দিন আমাকে ওইটা আমি ওখানে কাজ করতাম এবং পুরো দায়িত্ব নিয়ে কাজ করতাম। খুব বিজি রেস্টুরেন্ট, লাইভ বারবিকিউ, স্টেক, লবস্টার, সি ফুড, সব গেস্ট ওখানে আমাকে এসে অর্ডার দিত, আমাকে বলতো স্টেকটা এভাবে চাই। সো এই রেস্টুরেন্টের সুনাম অন্যান্য হোটেলগুলো যখন জানলো, তখন ম্যারিওটের শেফ একদিন আসছে যে এখানে কেমন চলছে, খুব নাম শুনেছে, খুব বিজি রেস্টুরেন্টটা। উনি চুপচাপ খেয়ে দিয়ে চলে যাওয়ার সময় আস্তে করে আমাকে বলছে, ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ম্যারিওট? আমি তো, সে তো সিভিল ড্রেসে আছে, জার্মান ভদ্রলোক। তো আমি বললাম ইয়েস, ওয়াই নট। তো আস্তে করে পকেট থেকে ভিজিটিং কার্ডটা দিয়ে বললো, আমার সাথে কাল দেখা করো। তো পরের দিন গেলাম, গেলে এই গল্প সে গল্প করার পরে উনি বললেন যে তাদের প্ল্যান হলো, তাদের একটা ফাইন ডাইনিং রেস্তোরাঁ ছিল ফ্রেঞ্চ কুজিনে, তা ওটা খুব ভালো করছিল না, তো ওইটা উনি কনভার্ট করবেন টেক্সাস স্টেক হাউস কনসেপ্টে। আচ্ছা, তো আমি এই রেস্টুরেন্টে স্টেক হাউস করতে চাই এবং আমি তোমাকে হায়ার করতে চাই, তুমি এটা চালাবে। তো আমি রাজি হয়ে গেলাম। তো যাই হোক, 90-তে, এটা ছিল 90 সাল, তো 90-তে সে আমাকে ভিসা দিতে পারেনি। পরে 91-এ আমাকে আমার ভিসা অ্যারেঞ্জ করে আমাকে অফার দিয়ে দিল, তখন আমি রিয়াদ ম্যারিওটে জয়েন করি। আচ্ছা, এবং ইট ওয়াজ আমার ওই রেস্টুরেন্ট স্টেক হাউসটা, ওইটা রিয়াদের বেস্ট স্টেক হাউস, পপুলার স্টেক হাউসে পরিণত হয়। কত বছর আপনি ছিলেন ম্যারিওটে? ম্যারিওটে ছিলাম 5 বছর, কিন্তু 3 বছর পরেই, 2.5 ইয়ার, আপনার 2.5 বছর পরেই আমাদের শেফের যে সেকেন্ড হ্যান্ড শেফ, উনি দুবাই ম্যারিওটে ওপেন করতে চান্স পেয়ে গেলেন। তো উনি শেফ আমাকে এসে হঠাৎ করে বলছেন যে, তাই তুমি আসো আমার সাথে অফিসে আসো। আমি কাজ করছি গ্রিলে, এসে বলতাম, পরিষ্কার কথাটা এখনো মনে আছে। উনি আমার আরেকজন ওস্তাদ বলতে চাই, যে হোটেল আমি যে রোবলির কাছে শিখেছি ফাইন ডাইনিং, ইউরোপিয়ান কুজিন, ফ্রেঞ্চ টপ ক্লাস কুজিন শিখেছি, বাট শেফ জর্জের কাছে শিখেছি আমি কিচেন ম্যানেজমেন্ট। আচ্ছা, তো উনি আমাকে নিয়ে বললেন যে আমার অফিসে আসো, তুমি যে কাজ করছো এই কাজ করার লোক আমার অনেক আছে, আই নিড কিচেন ম্যানেজার, তোমাকে শেফ আব্রাহাম ইজ মুভিং, চলে যাচ্ছে, আমাকে তোমারও দায়িত্ব নিতে হবে, ওখানে তোমার কাজ করতে হবে। তো কী করতে হতো আমাকে, তো তুমি এখন থেকে ইভিনিং অপারেশন তার কাছ থেকে বুঝে নাও, আস্তে আস্তে ট্রেনিং করো, দেন দেখি কি করা যায়। সে থেকে শুরু হলো আমার কিচেন সুপারভিশন, ওভারঅল পুরো দায়িত্বে। শেফ থাকতেন 6টা পর্যন্ত, আর আমাকে ক্লোজিং করে যত পার্টি ইভেন্ট, অন্য রেস্টুরেন্ট অপারেশন, রুম সার্ভিস, পুরো ইভিনিং অপারেশনটা দেখভাল করতে হতো, দায়িত্ব নিয়ে কাজ করতে হতো।
সেই থেকে আমি রিয়াদ ম্যারিয়টস এক্সিকিউটিভ শেফ লাস্ট পজিশন ছিল ওখানে। সেখান থেকে দেশে ফিরলেন কেন? কারণ সেখানে একদম সিকিউর লাইফ ছিল আপনার, আপনি বলছিলেন যে আপনার স্টেক হাউস সেই সময় মোস্ট পপুলার হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ওই সময় আমার দেশে ফেরার কোনো প্ল্যানই ছিল না, এটা আর এক কাকতালীয় বিষয়। আমার এক বন্ধু সে আল খোজামাতে জব করতো, রেস্টুরেন্ট ম্যানেজার। উনি হঠাৎ করে ফোন দিয়ে বলছে, আহমেদ তুমি কি দেশে যাবে নাকি? কেন? দেশে বিএফসিসিতে শেফ খুঁজছে, ওরা 3বার অ্যাডভার্টাইজমেন্ট করেছে বাট শেফ পাচ্ছে না, তো তুমি যদি চাও করতে পারো। আমি বললাম না, এক মুহূর্তে দেশে যাওয়ার প্ল্যান নেই, কারণ আমার তখন ম্যারিয়টের শেফ হিসাবে আরো সুযোগ সুবিধা বাড়বে সামনে, এবং তখন আমি ফ্যামিলি স্ট্যাটাস পেয়েছি, ফ্যামিলি নিয়ে যাওয়ার অফার পেয়েছি, এবং হোটেল কম্পাউন্ডে অ্যাকোমোডেশন সহ, বাচ্চাদের স্কুল সহ। তো আমি সেই সুযোগ ছেড়ে আসবো না। তখন আমাকে বললো তুমি যাও, দেখো, কথা বলো। আমার ওর বোনটা থাকতো, জব করতো এখানে বিএফসিসিতে, বলে তুমি ওর সাথে দেখা করো, ও তোমাকে নিয়ে যাবে ডিরেক্টর অফিসে, কথা বলো। তো আমি ঈদের ছুটিতে আসলাম, এসে দেখা করলাম। দেখা করলে তখন ছিলেন মেজর সালাম, পরে ডিরেক্টর হয়েছেন, অ্যাডমিনে রিটায়ার করেছেন, খুব ভালো মানুষ। তো উনি আমাকে বললেন, দেখেন আমরা আপনাদের মতো লোক খুঁজছি এই জন্যে যে আমাদের এখানে শেফ আছে, রান্না করা প্রচুর, খুব মজাদার খাবার রান্না করতে পারে, কিন্তু আমরা যে বিদেশি এয়ারলাইনগুলোর যে ডিমান্ড থাকে, ওরা আমাদের এখান থেকে খাবার না, বিমানের খাবার প্রবলেম হয় না, বাট বিদেশি এয়ারলাইনের যে খাবারের ডিমান্ড থাকে আমরা এটা দিতে পারি না, কারণ ওদের মেনুগুলো একটু কঠিন, আমরা আমাদের শেফরা হয়তো বুঝে উঠতে পারে না, বাট আপনার মতো শেফ আমাদের দরকার। আচ্ছা, তো যদি দেশে আসেন তাহলে আমাদের হেল্প হয়, আমরা শেফ পাচ্ছি না। অ্যাকচুয়ালি বিএফসিসি কিন্তু শুরু করেছে বিদেশিরা, সাস ক্যাটারিং, ওরাই চালিয়ে 5 বছর চালিয়েছে, চালিয়ে যাওয়ার পরেই এই প্রবলেমটা ফেস করছে ওরা, যে ফরেন শেফ নাই। তা আমি প্রথম যে অফার দিল, আমি সে অফারে রাজি হলাম না। সে বছর 95, না একটু কম হয়ে যায়। পরের বছর ওনারা আবার বিমান বোর্ড উত্থাপন করলেন যে এই বেতনে শেফ পাওয়া যাবে না। তখন আমার স্পেশাল একটা এনহ্যান্স প্যাকেজ অফার করলো। অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে দেশে তো একদিন আসবই, তো ওয়াই নট উইথ বিমানের জবটা নিয়ে আসলে, যদিও ওইখানকার তুলনায় অনেক কম ছিল স্যালারিটা, তবু আমি চলে আসছি। দেশের ছিল, দেশের মাটিতে ফিরে এসেছে। দেশের আসার ইচ্ছাও ছিল, 14 বছর বিদেশ করলাম, তো আমার ওয়াইফও সাপোর্ট করেছে ব্যাপারে, বলেছে না তুমি চলে আসো। আচ্ছা স্যার, বড় পরিসরে 15 থেকে 30 হাজার মিল পরিবেশন করেছেন হয়তো একটা, রাইট? তো সেই অভিজ্ঞতা কেমন ছিল? ওখানে 25-30 হাজার মিল পরিবেশন করা খুব বেশি ডিফিকাল্ট, মানে সিস্টেমটাই ফ্যাক্টরি স্টাইলের, হিউজ ইকুইপমেন্ট আছে, প্রোডাকশন ক্যাপাসিটি আছে। সো একজন শেফ ওখানে 200, 300, 500 জনের খাবার রান্না করতে পারে, এমন ধরনের ইকুইপমেন্ট আছে। আচ্ছা, সো এটা সেটআপের কারণেই সম্ভব। পাশাপাশি জেএফকে, সিডনি, ব্রাসেলসও আপনার ক্যাটারিং এর বেশ অভিজ্ঞতা রয়েছে। জি, ওইটা আমি যখন তখন বিমান ফ্লাইট রান অপারেট করতো নিউ ইয়র্কে। আচ্ছা, তো নিউ ইয়র্কের ফ্লাইটটা রুট ছিল ঢাকা, দিল্লি, ব্রাসেলস, নিউ ইয়র্ক। কিন্তু ওই রুটে আমাদের যাত্রীদের প্রচণ্ড আগ্রহ ছিল বিমানের ট্রাভেল করার, কিন্তু বিমানের ওখান থেকে যে ফুডটা নেওয়া হতো, সাপ্লাই হতো ব্রাসেলস এবং জেএফকেতে, মানে নিউ ইয়র্কে, ওই ফুড তো আমাদের মতো হতো না। সো আসার পথে তারা খাবারের প্রচণ্ড কমপ্লেন ছিল। তখন আমাকে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে আমরা শেফকে পাঠিয়ে দিই, সে ওদের খাবার একটা ব্রিফ, মানে অন্তত একটা প্রশিক্ষণ দিয়ে আসা। সেই জন্যই যাওয়া আমাকে ব্রাসেলসের সাবেনা ক্যাটারিংয়ে এবং ব্রাসেলসের জেএফকের ফ্লাইং ফুডস বিখ্যাত ক্যাটারিং, এই ক্যাটারিং দেখার সুযোগ হয়েছে, তাদের অপারেশন দেখার সুযোগ হয়েছে, এবং তাদেরকে আমাদের স্বাদ অনুযায়ী খাবার পরিবেশনের প্রশিক্ষণ দিয়ে এসেছি। এমনিতে বাংলাদেশের বিভিন্ন হোটেলে প্রি ওপেনিং অপারেশনের সঙ্গেও যুক্ত থাকা হয়েছে, যেমন হোটেল সোনারগাঁর কথা বলছিলেন, এর বাইরে আর কি? আমি বিমান শেষ করে 2000 সালে 5 বছর চুক্তি শেষ করে আমি চুক্তি নবায়ন না করে আমি চলে আসি হোটেল সেক্টরে আবার। আচ্ছা, তখন এসে আমি প্রথম ছোট্ট একটা রিসোর্ট ওপেন করি কক্সবাজারে 2000 সালে, লিটল বে রিসোর্ট। ওটা সেটা তো এখনো আছে? ওটা এখন ঠিক ওইভাবে নাই, ওটা লিজ দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওইটাই ছিল ওই এলাকার, কলাতলি এলাকার প্রথম একটা আপগ্রেডেড গেস্ট হাউস। আচ্ছা, তখন আশেপাশে ধান ক্ষেত ছিল, আর ওদিকে ভালো হোটেল বলতে শৈবালটা ছিল, আর লাবণী মোটামুটি ছিল।
তো ওইটাকে আমি আপগ্রেড করে মোটামুটি 5 স্টার তো না 3 স্টারের স্ট্যান্ডার্ড করে এবং চালু করেছিলাম এবং 2.5 বছর রান করেছি। আচ্ছা। এবং আমার ওই হোটেলে আমি দেশের স্বনামধন্য ব্যক্তিদেরকে সার্ভ করেছি এবং তারাই তখন আমার যে হোটেল ভাড়া চার্জ করতাম 6,000-7,000 টাকা সেই সময়, তখন বলতেন যে হোটেলে এত ভাড়া হোটেল চলে? তো আমি বললাম যে আমি তো আপনাকে রুম চাইলে দিতে পারবো না, আজকে ফুল। তখনই ওই আশেপাশের যে প্লটগুলো ছিল কলাতলি থেকে সুগন্ধা পর্যন্ত, এখন তো সমস্ত হোটেল হয়ে গেছে, তখনই এইগুলা আগ্রহ অনেক ঢাকার ব্যবসায়ীরা ওগুলো কিনে হোটেল প্রজেক্ট নেওয়া শুরু করে। এবং এর মধ্যে ওশান প্যারাডাইসের সাথে আপনি যুক্ত ছিলেন। হ্যাঁ, ওর পরে আমি চলে আসি ওশান প্যারাডাইস 2010-এ। আচ্ছা। ওখান থেকে এসে আমি হোটেল সারিনা প্রি ওপেন করি বনানীর। আচ্ছা। সারিনা প্রি ওপেন করে 2 বছর রান করি F&B ম্যানেজার হিসেবে। তারপরে আমি ওখান থেকে জয়েন করি আমেরিকান ক্লাবে। রিজেন্সিতে ছিলেন? রিজেন্সিতে এসেছি আমেরিকান ক্লাবের পরে। আমেরিকান ক্লাবে জয়েন করেছি 2004-এ, 2006 পর্যন্ত ছিলাম। 2006-এ জয়েন করেছি রিজেন্সির প্রি ওপেনিং এ। এটা আমার জয়েন করার ঠিক ইচ্ছা ছিল না। আমি কিচেন কনসালটেন্ট হিসেবে আমি কাজ করি, কিন্তু শেষ পর্যায়ে সামহাও ওনারা আমাকে কনভিন্স করে হায়ার করে ফেলেন। স্যার, এই যে স্বল্পকালীন সময় আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে ছিলেন আর কি, সেটা কি আপনার সুইচ করতে ইচ্ছে হতো নাকি বিভিন্ন জায়গা থেকে ডাক আসতো? আপনি এটা খুব ভালো প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমার এই প্যান প্যাসিফিক সোনারগাঁ থেকে এখন পর্যন্ত বোধহয় 12-13টা প্রতিষ্ঠানে কাজ করা হয়েছে। আমি কোনো প্রতিষ্ঠানেই সিভি সাবমিট করে ইন্টারভিউ দিয়ে জব করিনি। কেউ না কেউ কোনো কোনো রেফারেন্সে আমাকে কল করেছে, তারপরে সেখানে কথাবার্তা বলে ওখানে আমি জয়েন করেছি। তখন মনে হয়নি যে একটা জায়গায় আপনি যুক্ত হলেন, সেই জায়গার অ্যাটমসফিয়ারের সাথে আপনি অ্যাডজাস্ট করার কিছুদিন পরে আবার আরেক জায়গা থেকে ডাক পাচ্ছেন, তো স্থিরতার একটা ব্যাপার থাকে না? না, স্থিরতা বলতে আমি তো একেবারে অল্প সময় করিনি, যেমন মিনিমাম 2 ইয়ার্স স্পেন্ড করেছি। আমি দেখেছি আমার ফ্রেঞ্চ এবং সুইস যে কলিগরা, শেফরা, ওদের দেখেছি। আমি দেখতাম ওরা 2 বছরের চুক্তিতে আসতো, ঠিক 2 বছর শেষ ওরা চলে যেত। তা আমি ওদের প্রশ্ন করলাম যে তোমরা কেন, আমরা তো বছর থাকছি সৌদি আরবে, তোমরা থাকো না কেন? তো ওরা বলছে না, আমার তো থাকার প্রয়োজন নেই, আমি এখানে আসছি মিডল ইস্টের কিচেনটা, মিডল ইস্টার্ন কুইজিন জানতে। 2 ইয়ার্স ইজ এনাফ ফর মি। আরেকটা বিষয় হলো, একজন শেফ হিসাবে একই জায়গায় অনেকদিন পড়ে থাকাটা তার জন্য ভালো না। আচ্ছা। সে যত সুইচ করবে অভিজ্ঞতা বাড়বে। তার মানে সুইচ করবে মানে 2-4 মাস পর পর না, মিনিমাম 2-3 বছর নির্দিষ্ট সময় কাজ করার পরে সে অন্য জায়গায় সুইচ করলে। আসলে শেফ, উই আর হাংরি ফর নলেজ এন্ড স্টাইল। আমরা ফুড তো এক দেশে একরকম, পৃথিবীর বিভিন্ন দেশের কুইজিন আমরা জানতে চাই। সো আমাদের ঠিক এক হোটেল থেকে একটা চেইন থেকে আরেকটা চেইনে মুভ করার উদ্দেশ্য এটা, যে এই চেনের থেকে ওই চেনের ফুড হ্যাবিট, ফুড সার্ভিস স্টাইল, স্ট্যান্ডার্ড, ম্যানেজমেন্ট একটু ভিন্ন। সেটা আমাদের জানার আগ্রহের কারণেই আমরা এগুলো করে থাকি। আচ্ছা স্যার, আপনাকে যদি একটু বেছে নিতে বলি, আপনি তো শেফ হিসেবেও কাজ করেছেন, পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও গুরুদায়িত্ব পালন করেছেন, এর মধ্যে কোনটি বেশি উপভোগ করেছেন? সত্য কথা বলতে আমি শেফ হিসাবে কিচেনের সময় দিতেই বেশি উপভোগ করেছি। অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা অটোমেটিক এসে যায়, দায়িত্ব এসে যায়। একজন কিচেন লিডার হিসেবে, কিচেন ম্যানেজার হিসেবে, শেফ হিসেবে পুরো অ্যাডমিনিস্ট্রেশন তার দায়িত্ব অটোমেটিক এসে যায়। কিন্তু আমি যদি আপনি যেই কথাটা জানতে চেয়েছেন, আমি কিন্তু জেনারেল ম্যানেজার হওয়ার সুযোগ পেয়েছি। যেমন ওশান প্যারাডাইসে আমি যখন যদি আবার ঢাকা রিজেন্সি ব্যাক না করতাম, ওই সময় আমার দায়িত্ব অফার ছিল জিএম হিসেবে দায়িত্ব নেওয়া, এবং আমি ইনফ্যাক্ট আমি ইনডিরেক্টলি জিএম এর দায়িত্ব পালন করতাম। কারণ আমার জিএম যিনি ছিলেন আমেরিকান ভদ্রলোক, বাঙালি আমেরিকান, উনি 3 মাস থাকতেন, 3 মাস আমেরিকা থাকতেন, বাকি 3 মাস আমি পুরো হোটেল দায়িত্বে ছিলাম। অনেকে আমাকে জিএম হিসেবেও ভুল করে সম্বোধন করতো, কিন্তু আই ডিডন্ট এনজয় এজ এ জিএম, I enjoy more than as a chef and F&B director. বুঝতে পেরেছি। স্যার, যদি প্রতিষ্ঠানের কথা পিক করতে বলে, আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করে সবচেয়ে বেশি এনজয় করেছেন? আমি ম্যারিয়টে সবচেয়ে ভালো এনজয় করেছি, আমেরিকান ম্যানেজমেন্ট, এবং এখানে আমি যে ধরনের প্রেস্টিজিয়াস ইভেন্টগুলো করেছি, সেখানে আমার শেফ হিসেবে সম্মানটা
আমি বোধ আল খুজামতে পেয়েছি, ম্যারিয়েটেও পেয়েছি। এবং শেফ হিসেবে যে ডিগনিটি অফ লেবার যে কথা বলি, মর্যাদা, আমরা জানতাম না। আমি যখন শেফ হিসেবে কিচেনে কাজ শুরু করলাম তখন আমি জানতাম না যে এই পেশাটা আদৌ আমরা যেটা বাঙালি সমাজে খুব সম্মানজনক মনে করি না, আমি ভাবতাম তাই। কিন্তু আমার এই ভুলটা ভাঙলো, প্রথম ভাঙলো দুইটা ঘটনা বলি আমি, আমার ছাত্রদেরকে আমি গল্পটা শেয়ার করি। প্রথম আমার এক জার্মান বন্ধু চলে যাচ্ছে, দেশে ফিরে যাচ্ছে, আমি বললাম তোমার অ্যাড্রেসটা দিয়ে যাও, আমি যোগাযোগ রাখবো। ওর পার্সোনাল কার্ডটা দিল, তো লেখা আছে জোহান্স মায়ার কুইজিনিয়ার। কুইজিনিয়ার মানে ফ্রেঞ্চ টার্ম। তো কুইজিনিয়ার যদি ইংলিশ বলি তাহলে কুক, বাংলা যদি বলি বাবুর্চি। যেমন আমাদের পুরান ঢাকার আমাদের ক্যাটারিং শেফদের কার্ড চাইলে লেখে অমক বাবুর্চি, নান নামিয়ে বাবুর্চি, তাই না? তো আমি বললাম তুমি তোমার পজিশনটা লেখলা কার্ডে, কুইজিনিয়ার লেখলা। একটু বিরক্ত হলো, ওয়াই নট, আমি কেন লিখতে পারবো না, আমি কেন পরিচয় দিতে পারবো না? আমি তো একজন লয়ার যদি লিখতে পারে, অ্যাডভোকেট বা ব্যারিস্টার, একজন যদি ফিজিশিয়ান লিখতে পারে, ডক্টর, ফিজিশিয়ান, মেডিসিন প্রফেসর, তো আমি কেন পারবো না? আমি কিন্তু তাদের চেয়ে কম লেখাপড়া করি নাই, আমাকে 4 ইয়ার্স ডিপ্লোমা করতে হবে, আমাকে 4 ইয়ার্স ডিপ্লোমা করতে, তাদের চেয়ে কম পড়াশোনা করতে হয়নি আমাকে। সো ওয়াই নট? আমি তখন বুঝলাম যে আমার পরিচয়টা আমি বাবাকে দিতে পারি, যে আমি বলতে আমি যে বাবুর্চি কাজ করি। একটা চমৎকার গল্প স্যার, একদম শিক্ষণীয় একটি গল্প, যেটা একদম শুরুতে বলেছেন যে আপনি আসলে গল্প শুরু করলে অনেক লম্বা সময় লাগবে, নিশ্চয়ই আমরা অন্য আয়োজনে করব, কিন্তু এই খাবারটা আসলে যতক্ষণ দেখছি আমি আসলে মনোযোগ সরে যাচ্ছে বারবার। তো এত চমৎকার গন্ধ, এত সুন্দর গন্ধ, একটু রেসিপিটা স্যার জানতে চাই যেন, এবং নাম। এটা চিকেন টিক্কা মশলা নাম শুনেছেন? জি। সো দিস ইজ ফেমাস টিক্কা মশলা। ওকে। এবং এই ফেমাস বলতে এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। এটা কি একটু স্পাইসি নাকি? এটা একটু স্পাইসি। আচ্ছা। বাট এটা খুব বেশি স্পাইসি লাগবে না, যে আমি উপরে ক্রিম অ্যাড করেছি, মাইল্ড হবে। তো টিক্কা মশলার গল্প বলতে গেলে, টিক্কা মশলা কিন্তু বিশেষ করে ফেমাস কারি ডিশ। পৃথিবীর যে কোনো ইন্ডিয়ান রেস্তোরাঁতে গেলে মেনুতে এটা থাকবেই। জি। এবং এটা শুধু আমরা আমাদের যে পছন্দ, ইন্ডিয়ান বাঙালিদের পছন্দ তা না, সারা পৃথিবীর মানুষ এটা পছন্দ করে, তারা টিক্কা মশলা চিনে। এবং আমার হোটেলেও আমি যতগুলো হোটেলে কাজ করেছি এই মেনুতে থাকলে, এবং দেখেছি যদি কোনো ইউরোপিয়ান বা আমেরিকান এসে আমাদের কুজিন টেস্ট করতে চায়, সে প্রথম অর্ডার তার টিক্কা মশলা। আমরাও অর্ডার করব। এবং এই মুহূর্তে আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না, এখানে যেহেতু টিক্কা মশলা আছে, সাথে একটু রাইস হলে বোধহয় বন্ধ হয় না। আমরা অনুষ্ঠানটা শেষ করি, তারপর আমরা খাবার দাবারের পর্বে যাব। আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তবে তার আগে আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।